বর্তমান 2025 সাল অর্থাৎ 15 বছর নিরলসভাবে মাদ্রাসা সংগঠন নিয়ে কাজ করছেন। কি বলবেন এই বিষয়ে, আপনার কি ধারণা? ধন্যবাদ। আমি 2010 সালের 21শে ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এমএসকে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছি শুরু থেকে আজ পর্যন্ত। বর্তমানে আমি সংগঠনের রাজ্য কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। মূলত প্রচারের বাইরে থেকে কাজ করাই আমার ট্রেন্ড, সে মতোই আমি কাজ করি এবং দীর্ঘদিন সেই ট্রেন্ডে আমি কাজ করছি। তো আমরা দেখেছিলাম রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল 2011 সালের আগে পর্যন্ত, তখন বামফ্রন্ট সরকার রাজ্যের মাদ্রাসা শিক্ষা যে পরিস্থিতি তৈরি করেছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আমরা ভেবেছিলাম যে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন অন্যান্য সার্বিক বিষয়ের মতোই উন্নততর হবে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উন্নয়ন হয়েছে অবশ্যই, যার কৃতিত্বের দাবিদার মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু অনেক বিষয় অধরা থেকে গেছে। কারণ রাজ্যে 614টা এডেড অ্যান্ড রিকগনাইজড মাদ্রাসার পাশাপাশি বাম জামানায় বামফ্রন্ট সরকার কর্তৃক স্বীকৃত অনুমোদিত 495টা এমএসকে মাদ্রাসা ছিল, যে মাদ্রাসাগুলোর পরিস্থিতি বাম আমলে যেমন ছিল বর্তমান আমলেও ঠিক একই রকম থেকে গেছে। শিক্ষকের অভাব থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে বঞ্চনা, সেটা থেকে গেছে। মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নে বিশেষ কোনো রদবদল হয়নি এবং শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী পদ শূন্য থাকার কারণে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার প্রবণতা কমে গেছে। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকার এর আমলে। এই সরকার সেগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে যতটা ইতিবাচক ভূমিকা পালন করা প্রয়োজন বলে আমরা মনে করেছিলাম, ততটা প্রয়োজন বাস্তবায়িত না হয় সংখ্যালঘু সম্প্রদায়ের বৃহত্তর সংখ্যক ছাত্রছাত্রী যথাযথ শিক্ষার পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন যে তার দপ্তর, সংখ্যালঘু দপ্তর, পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়টা সক্রিয়ভাবে একটু নজরদারি করুন, যাতে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা পরিষেবা পায়। এবং এ বিষয়ে আমাদের দপ্তরের বর্তমান প্রিন্সিপাল সেক্রেটারি, দক্ষ প্রশাসক, শিক্ষাবিদ ডক্টর পিবি সেলিম সাহেব যথেষ্ট উৎসাহী, আগ্রহী এবং দায়িত্বশীল মানুষ। উনি দায়িত্ব নেওয়ার পরেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে জটিল পরিস্থিতি ছিল, সেই আইনি সমস্যাগুলো সমাধান করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে 614টা মাদ্রাসার জন্য। আনএডেড মাদ্রাসা, যেটা 2012 সালের গাইডলাইন বা নির্দেশিকা অনুযায়ী 235টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল, পরবর্তীতে রিসেন্টলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 700 মাদ্রাসার মধ্যে ইতিমধ্যে 345টার মতো প্রায় মাদ্রাসা অনুমোদন হয়েছে আনএডেড। আরও 335টার মতো অনুমোদনের অপেক্ষায় আছে, যার জন্য ধারাবাহিকভাবে কাজ চলছে। সবকিছুই মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর পিবি সেলিম সাহেবের উদ্যোগী হচ্ছে। যথেষ্ট আগ্রহী মানুষ এবং যথেষ্ট দায়িত্বশীল মানুষ। পাশাপাশি আমাদের ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন, জয়েন্ট ডিরেক্টর মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা বোর্ডের সভাপতি ডক্টর কামরুদ্দিন সাহেব এবং সম্পাদক মাদ্রাসা বোর্ডের সচিব ডক্টর মোখলেসুর রহমান সাহেব যথেষ্ট আন্তরিকভাবে কাজ করছেন। আমরা আশাবাদী যে এমএসকে মাদ্রাসাগুলোকে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্তকরণ করে এগুলোকে একটা ফর্মালাইজ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া খুবই প্রয়োজন, না হলে এই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে ধারাবাহিক আলোচনা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনকে আমরা একাধিকবার লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে আলোচনা করেছি, ডেপুটেশন দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি নিজে দেখা করেছি মানে এবং একাধিকবার লিখিত আবেদন করেছি। এই পরিপ্রেক্ষিতে এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলোকে মাদ্রাসা বোর্ডে নিয়ে যাওয়ার শর্তে মানে একটা খুব ব্যাকগ্রাউন্ড আছে। 2015 সালের 1 অক্টোবর থেকে 2015 সালের 10ই নভেম্বর পর্যন্ত 40 দিন আমি কলকাতায় অনশন করি, কলকাতার রাজপথে, এবং হাজার হাজার শিক্ষক সেখানে অংশগ্রহণ করে আমাদের সংগঠনের ব্যানারে। যার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তৎকালীন মেয়র, বর্তমান মেয়র এবং তৎকালীন পরিবহন মন্ত্রী, বর্তমান নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব রাইটার্সে আমাদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করে এবং সেখানে আলোচনা হয় যে এগুলোকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনস্থকরণ করা হবে। এবং এই বিষয়ে ডিসেম্বর মাসের সম্ভবত 24 তারিখে অথবা 14 তারিখে নবান্নে একটা মিটিং হয়। তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি সৈয়দ আহমেদ বাবা সহ ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের আধিকারিকগণ, মাদ্রাসা বোর্ডের আধিকারিকগণ এবং নবান্নের সংখ্যালঘু দপ্তরের সংখ্যাগরিষ্ঠ আধিকারিকগণের উপস্থিতিতে, কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতিটা অধরা। আচ্ছা, পাশাপাশি আমরা আরো জানতে চাইবো, রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের বর্তমান সরকার
2021-এর নির্বাচনী ইস্তেহার কতটা বাস্তবায়ন করেছে? দেখুন, একটা সরকার, একটা রাজনৈতিক দল যখন নির্বাচনী ইশতেহার প্রকাশ করে তখন 100% বাস্তবায়ন করা অসম্ভব। কোনো সময় হয়নি স্বাধীনতার পর থেকে, এখনো হয়নি, পরেও হবে না। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিক, উৎসাহী এবং এ বিষয়ে তার দপ্তর মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাস এডুকেশন ডিপার্টমেন্ট যথেষ্ট সক্রিয়। এবং এই সক্রিয়তার অন্যতম কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ, পাশাপাশি দপ্তরের সচিব, দক্ষ প্রশাসক এবং মানে শিক্ষাবিদ ডক্টর আইএস পিবি সেলিম সাহেবের মানে অবজারভেশন। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একাধিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল তৈরি হয়েছে। কন্যাশ্রী একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ হয়েছে। ঐক্যশ্রী, যুবশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে একাধিক কর্মসূচি এবং সংখ্যালঘু এলাকায় এমএসডিবি প্রকল্পের বহু রূপায়ণ হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে স্থানীয় স্তরে ব্লক নেতৃত্ব দলের এবং ব্লক প্রশাসনের গাফিলতির জন্য এমএসডিবির টাকা রাজ্য থেকে ফিরে যাচ্ছে। এটা সংখ্যালঘুদের কল্যাণের জন্য একটা মানে ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আরো জানবো 2026-এ বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরঙ্কুশ সমর্থন আদায়ে কতটা সফল হবে বলে মনে করছেন? না, নিরঙ্কুশ সংখ্যালঘু আগামী 26-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘু সম্প্রদায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা বলা মানে যদি কেউ বলে সেটা মনে হয় মানে বাতুলতা হবে। তার কারণ একটা সময় ছিল যেখানে যখন সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবঙ্গে প্রায় 35% মুসলিম বাস করে, যার 32%-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেসই পেত। কিন্তু বর্তমান সময় বিভিন্ন পার্টি, বিশেষ করে মিম, আইএসএফ, এই ধরনের কিছু রাজনৈতিক দল বিভিন্ন পকেটে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা থাবা বসাচ্ছে। এখন এই পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে সুরক্ষিত করতে হলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের উচিত স্থানীয় ভিত্তিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মানে স্বজন পোষণকারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত এমন ফেস যারা আছে তাদেরকে বিধানসভা নির্বাচনে প্রার্থী না করে ফ্রেশ মুখ আনা, পাশাপাশি সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব আনা। কমপক্ষে 100 বিধানসভা কেন্দ্রের নির্ণায়ক ভূমিকা পালন করে সংখ্যালঘু সম্প্রদায়। সেসব জায়গাগুলোতে সংখ্যালঘু প্রার্থী করলে নিশ্চিত রূপে বাকি 194 থেকে যতটা সাকসেস হবে, এই 100টা যদি সংখ্যালঘু প্রার্থী করে এখানে সাকসেস বেশি হবে নিশ্চিতভাবে। সুতরাং সংখ্যালঘু ভোট ব্যাংক সুরক্ষিত করতে মুখ্যমন্ত্রীর দরকার সংখ্যালঘু প্রার্থী নির্ণয় করা সঠিকভাবে।